সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব রাজনীতিতে একটি প্রশ্ন বারবার ফিরে আসছে। কেন হঠাৎ করে দেশে দেশে সরকার পতনের দাবিতে রাস্তায় নামছে মানুষ? কেন তরুণদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মুখে একের পর এক সরকার ক্ষমতা হারাচ্ছে? শ্রীলঙ্কায় রাজা পাকসেদের পতন, বাংলাদেশে শেখ হাসিনার পলায়ন, নেপালে মাত্র 48 ঘন্টায় সরকারের ভেঙে পড়া, বুলগেরিয়ায় জেনজির আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটি বৈশ্বিক বাস্তবতা যা একইভাবে আঘাত করছে উন্নয়নশীল ও উন্নত দুই ধরনের দেশকেই? আসলে এই আন্দোলনগুলোর ভাষা আলাদা, দাবি দেওয়া আলাদা, রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা, কিন্তু গভীরে গেলে দেখা যায় প্রায় সব কিছুর কেন্দ্রেই রয়েছে একটি বিষয়: অর্থনীতি। বাংলাদেশের কথাই ধরা যাক। শেখ হাসিনার পতনের সূচনা হয়েছিল কোটা বাতিলের আন্দোলনের মাধ্যমে। প্রথম দেখায় এটি একটি বৈষম্য বিরোধী আন্দোলন মনে হলেও প্রশ্ন থেকেই যায়, শিক্ষার্থীরা হঠাৎ করে কেন এত বড় ঝুঁকি নিতে রাজপথে নেমে এলো? শুধু কি ন্যায্যতার প্রশ্নে? বাস্তবতা হলো, দেশে বিনিয়োগ স্থবির হয়ে পড়ায় কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়ে পড়েছিল। উচ্চশিক্ষিত তরুণদের জন্য আয়ের পথ বন্ধ হয়ে যাচ্ছিল, আর একই সঙ্গে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল। যখন চাকরি নেই, আয় নেই, অথচ খরচ বাড়ছে, তখন সরকারি চাকরি পাওয়ার প্রতিটি সুযোগ হয়ে ওঠে জীবন বাঁচানোর লড়াই। কোটা তখন আর শুধু নীতিগত প্রশ্ন থাকে না, সেটি হয়ে ওঠে বেঁচে থাকার প্রশ্ন। একই ছবি দেখা গেছে নেপালেও। জেনজি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন অল্প সময়ের মধ্যেই ভয়াবহ রূপ নেয়। সরকারি ভবন, রাজনৈতিক নেতাদের বাসভবন, বিলাসবহুল হোটেল কিছুই রেহাই পায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষায় এটি নেপালের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ সহিংস অধ্যায়। কিন্তু এই সহিংসতার পেছনেও ছিল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, চাকরির অভাব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা। ইউরোপের বুলগেরিয়াতেও চিত্র কিন্তু খুব একটা ভিন্ন নয়। জেনজি আন্দোলনের মুখে 1 বছরেরও কম সময়ের মধ্যে নতুন সরকারের পতন ঘটে। দেশটিতে অর্থনৈতিক নীতি ব্যর্থ হওয়া, সাধারণ মানুষের জীবনযাত্রার মানের অবনতি এবং দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগই রাজপথে নামতে বাধ্য করে তরুণদের। শেষ পর্যন্ত সেই চাপ সামলাতে না পেরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী। এই তালিকা এখানেই শেষ নয়। গত 1-2 বছরে আফ্রিকা, লাতিন আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে সরকার পতনের পেছনেও একই ধরনের কারণ উঠে এসেছে। অর্থনীতি কাগজে কলমে বাড়ছে, কিন্তু বাস্তব জীবনে মানুষ তার সুফল পাচ্ছে না। ইতিহাসও এই একই কথা বলে। ফরাসি বিপ্লব হয়েছিল রুটির দামের লাগামহীন বৃদ্ধির কারণে। আরব বসন্তে রাস্তায় নেমেছিল শিক্ষিত কিন্তু বেকার তরুণ সমাজ। ভারতের কৃষক আন্দোলনে কৃষকের উৎপাদন খরচ বাড়ছিল, কিন্তু আয়ের নিশ্চয়তা কমছিল। সময় বদলেছে, শাসন ব্যবস্থা বদলেছে, কিন্তু সমস্যার গোড়ায় আজও একই সংকট: একটি ব্যর্থ বা বৈষম্যপূর্ণ অর্থনীতি। বর্তমান সময়ে অনেক দেশেই অর্থনৈতিক প্রবৃদ্ধি শুধু সংখ্যার খেলায় সীমাবদ্ধ। জিডিপি বাড়ছে, সূচক ভালো দেখাচ্ছে, কিন্তু সেই উন্নয়ন মানুষের প্লেটে খাবার বাড়াচ্ছে না, তরুণদের হাতে চাকরি দিচ্ছে না। এই বাস্তবতাই ধীরে ধীরে ক্ষোভে রূপ নিচ্ছে, আর সেই ক্ষোভ এক সময় বিস্ফোরিত হয়ে রাজপথ দখল করছে। এই কথাটার ভেতরেই আসলে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকটটা লুকিয়ে আছে। একটু ভেঙে উদাহরণ আর ব্যাখ্যা দিয়ে বিস্তারিত বলছি। আজকের দিনে অনেক দেশই গর্ব করে বলছে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6-7%। জিডিপি ইতিহাসের সর্বোচ্চ, আর শেয়ার বাজার শক্তিশালী। কাগজে কলমে দেখলে মনে হয় দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সেই উন্নয়ন কেন দেখা যাচ্ছে না? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে। প্রথম সমস্যা হলো প্রবৃদ্ধি বনাম বন্টন। অর্থাৎ অর্থনীতি বড় হচ্ছে ঠিকই, কিন্তু সেই বাড়তি সম্পদ কার হাতে যাচ্ছে? বেশিরভাগ ক্ষেত্রেই যাচ্ছে বড় কর্পোরেট, ধনী শ্রেণী কিংবা রাষ্ট্রের ঘনিষ্ঠ একটি গোষ্ঠীর কাছে। শ্রমজীবী মানুষ, নিম্ন মধ্যবিত্ত কিংবা নতুন প্রজন্ম সেই প্রবৃদ্ধির সুফল পাচ্ছে না। ফলে জিডিপি বাড়লেও মানুষের প্রকৃত আয় বাড়ছে না, বরং অনেক ক্ষেত্রে কমছে। দ্বিতীয় বড় সংকট হলো কর্মসংস্থান বিমুখ প্রবৃদ্ধি।
প্রযুক্তি নির্ভর শিল্প, অটোমেশন, কন্ট্রাক্ট ভিত্তিক কাজ সব মিলিয়ে অর্থনীতি বাড়ছে এমন খাতে যেখানে খুব বেশি কর্মসংস্থানের সুযোগই তৈরি হয় না। ফলে বিশ্ববিদ্যালয়ে পাশ করা লাখো তরুণ চাকরির বাজারে ঢুকে দেখছে তাদের জন্য কোনো জায়গা নেই। এই তরুণরাই একসময় রাজপথে সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়, কারণ তাদের হারানোর মতো আর কিছুই থাকে না। তৃতীয় বিষয়টি হলো জীবনযাত্রার ব্যয় বনাম আয়। খাদ্য, বাসা ভাড়া, শিক্ষা, চিকিৎসা সবকিছুর দাম বাড়ছে দ্রুত গতিতে, কিন্তু বেতন বা আয় সেই হারে বাড়ছে না। ফলে মানুষ বাস্তবে গরিব হয়ে যাচ্ছে, যদিও পরিসংখ্যানে কিন্তু দেশ ধনী হচ্ছে। এই বিপরীতে মানুষের মনে গভীর বঞ্চনাবোধ সৃষ্টি করে। সবচেয়ে বিপজ্জনক দিক হলো আস্থায় ধস। মানুষ যখন দেখে সরকার বলছে সব ঠিক আছে, কিন্তু নিজের জীবনে কিছুই ঠিক নেই, তখন রাষ্ট্রের ওপর বিশ্বাস নষ্ট হয়। এই বিশ্বাস ভেঙে পড়াই গণ আন্দোলনের শেষ ট্রিগার হিসেবে কাজ করে। এই কারণেই দেখা যায় আন্দোলনগুলো হঠাৎ করে শুরু হলেও আসলে সেগুলো বহুদিনের জমে থাকা হতাশার বিস্ফোরণ। প্রথমে দাবি থাকে কোটা, ভাতা, জ্বালানির দাম বা কর, কিন্তু খুব দ্রুত তা সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। কারণ মানুষ তখন আর নির্দিষ্ট কোনো নীতির পরিবর্তন চায় না, তারা পুরো ব্যবস্থাটাকেই প্রশ্নবিদ্ধ করে। সংক্ষেপে বললে আজকের বিশ্বের বড় সমস্যা হলো অর্থনীতি চলছে কিন্তু মানুষের জীবন এগোচ্ছে না। এই বৈপরীত্য যত গভীর হবে ততই ক্ষোভ জমবে। বাংলাদেশ হোক বা নেপাল, বুলগেরিয়া হোক বা অন্য কোনো দেশ, প্রতিটি গণ অভ্যুত্থানের গল্প আলাদা হতে পারে, কিন্তু শিকড় একটাই, মানুষের জীবনে নিরাপত্তা ও ভবিষ্যৎ দিতে ব্যর্থ একটি অর্থনীতি। যতদিন এই ব্যর্থতা কাটবে না, ততদিন বিশ্বজুড়ে গণঅভ্যুত্থান আর সরকার পতনের এই ঢেউ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।